নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। কালীঘাটের গোয়ালে হেব্বি গুঁতোগুঁতি লেগে গেছে এবং কলকাতা থেকে দিল্লি দুই সব থেকে বড় হুমদো ফুটো মস্তান তারা সব থেকে বেশি সবক শিখেছে। এদের যে এই হাল হতে পারে সেটা কেউ ভাবতে পারেনি। কিন্তু কি মুশকিল জানেন তো, এই পাপ কারুর বাপকে ছাড়ে না, এটা এরা গোটা বাংলাটাকে বাপের জমিদারি ভেবে ফেলেছিল, তো ফলে এরা ভাবতে পারেনি। আর তাই এই কড়া সবকটা এদেরকে শিখতে হচ্ছে। আজকে শুরু করছি প্রথমেই কলকাতা থেকে, বিধানসভা থেকে। বিধানসভায় যে ঘটনা ঘটল কার্যত নজিরবিহীন। এতদিন আমরা দেখেছি যে শাসক দলের যারা বিধায়ক রয়েছেন তারা বিপক্ষকে বলতে দিচ্ছেন না, তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করছেন, বা কোনো কোনো সময় সরকারের কোনো পলিসি নিয়ে বিরোধীদের একটা একটা অবস্থান রয়েছে, তারা ওয়েলে নেমে প্রতিবাদ করছেন। কখনো কখনো বিধানসভার যিনি স্পিকার রয়েছেন তার বিরুদ্ধেও আমরা শুনেছি অভাব অভিযোগের কথা। কিন্তু নিজের দলের বিধায়করা কথা বলছেন, সেখানে আরেকজন গিয়ে তাকে তেড়ে মারতে যাচ্ছেন, আর সেই জন্য শেষ পর্যন্ত ঘাড় ধরে তাকে বিধানসভা থেকে বার করে দিতে হচ্ছে। না, তৃণমূল নামক দল পশ্চিমবঙ্গে না থাকলে এই জিনিস জানা যেত না, এবং তার থেকেও বড় কথা, কুণাল ঘোষের মতো লোক না থাকলে এই জিনিস বোধহয় জানা যেত না। আজকে ঘটনার সূত্রপাত হয়েছে সকাল থেকেই কালীঘাটের এই মৃত তৃণমূল আর হৃত তৃণমূল, এদের মধ্যে ব্যাপক মারামারি চলছে, ব্যাপক গণ্ডগোল চলছে। এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে, বলতে দেওয়া হচ্ছে না, সময় দেওয়া হচ্ছে না, ইত্যাদি প্রভৃতি চলছে। পুরো খেউর করে ছেড়ে রেখে দিয়েছে বিধানসভাটাকে। এটা যে একটা আইন প্রণয়নের জায়গায়, এটাই এরা ভুলে গেছে। আসলে যারা দুর্নীতি ছাড়া কিছু বোঝে না তাদের কাছ থেকে এর থেকে বেশি তো কিছু এক্সপেক্ট করা যায় না। এরপর সবথেকে মজাটা হয়েছে লাঞ্চ পেয়ের পর, যে মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়েছিল, তারপর যখন অধিবেশন শুরু হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তখন এই মৃত তৃণমূলের বিপক্ষে হৃত তৃণমূলের তরফ থেকে আখরুজ্জামান বলতে ওঠে। আর ব্যাস, কুণাল ঘোষ সেখানে সামনে চলে এসে একদম ফুটো মস্তানের মতো কোমরে হাত দিয়ে তেরে আখরুজ্জামানকে কার্যত তিনি মারতে যান, এমন অভিযোগ উঠেছে। বারবার মাননীয় স্পিকার সাহেবের তরফ থেকে এসেছে তার প্রতি অনুরোধ যে ভাই আপনি গিয়ে নিজের জায়গায় বসুন। কিন্তু কুণাল ঘোষ ওই বাপের জমিদারিভাবে বাংলাটাকে এখনও ভাবছে তৃণমূল ক্ষমতায় আছে, আর মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যা খুশি তাই তিনি বাঁদরামি করে যেতে পারেন। এটা যে বিধানসভা, এখানে যে আইন শৃঙ্খলা রয়েছে রাজ্যে, আর ওই শাসকের আইন চলছে না, এসব তিনি ভুলে মেরে দিয়েছিলেন। ফলে তিনি তার মাতব্বরি চালিয়ে গেছেন, এবং শেষ পর্যন্ত তাকে ওয়ার্নিং দেন স্পিকার সাহেব যে আপনি যদি নিজের জায়গায় গিয়ে না বসেন, আপনাকে কিন্তু মার্শাল দিয়ে বার করে দেওয়া হবে। তাতেও কুণাল ঘোষ কথা শোনেনি। কালকে ওই কিছু লোক বেশি হয়ে গেছে হৃত তৃণমূলের থেকে মৃত তৃণমূলে, ফলে তিনি মাতব্বরি করে সেখানে আরও মস্তানি করার চেষ্টা করছিলেন। ব্যাস, মার্শালরা এসে ঘাড় ধরে টেনে হিঁচড়ে কুণাল ঘোষকে বার করছে। তখন চেয়ার ফেয়ার আঁকড়ে ধরে মাটিতে শুয়ে অনেক নাটক করার চেষ্টা করেছে, কিন্তু বার করে দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। মানে যার যেখানে জায়গা আর কি, সেটাই ঠিক পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে যখন কুণালের এইসব মাতরামি এদিকে চলছে, তখন দিল্লিতে আবার আর এক কাণ্ড হয়েছে। কালকে আপনারা জানেন ওই 21শে জুলাইয়ের ডিমভাত দিবস, পাগলু ডান্সের দিবস যেটা করে থাকে আর কি তৃণমূল, সেইখানে কল্যাণের সঙ্গে তো মমতার হেভি ক্যাঁচার লেগে গিয়েছিল। তো আজকে দিল্লিতে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় গেছে সাসপেন্ড হয়ে। পুরো যে বাদল অধিবেশন আসছে সেই পুরো বাদল অধিবেশনে এই কল্যাণ ব্যানার্জিকে বাইরে থাকতে হবে। কেন? বিজেপি তার উপর খুব রাগ? না 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 না, তিনি দলের যারা মহিলা সহকর্মী আছে তাদেরকে কাঁচা খিস্তি করেন, যা তা ভাবে গালাগাল করেন। এই কল্যাণ ব্যানার্জিকে তার দলের তরফে মহিলাদের তরফ থেকে অভিযোগ গিয়েছিল মাননীয় স্পিকারের কাছে, এবং সেই যে অভিযোগ ছিল তার সারবত্তা, তার প্রমাণ পাওয়া গেছে। ফলে কল্যাণকে লোকসভা থেকে হুট আউট করে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার যে কথাটা বললাম যে বিজেপির কোনো রাগ, বা এই বিজেপিকে ওই কিট 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 করে যেসব ছ্যাঁচড়ামি করতো, না সেই সবের জন্য নয়। এইসব ছ্যাঁচড় লোকেদের বিজেপি পাত্তাও দেয় না। যে অভিযোগটা এসছে সেটা এসছে তৃণমূলের মহিলা যারা সাংসদ রয়েছেন তাদের তরফ থেকে। শতাব্দী রায় তো পরিষ্কারভাবে বলেই দিয়েছেন যে কল্যাণ ব্যানার্জি মহিলাদের গালাগালি করেন, সাহসটা দিন দিন বেড়ে গিয়েছে, এমন একটা পর্যায়ে গেছে এই কল্যাণ ব্যানার্জিদের সবক শেখানোর সময় এসে গেছে। এদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে নারী নিগ্রহের মতো ঘটনা বাড়বে। ফলে কল্যাণের ব্যক্তিগত জীবন নিয়ে কোথাও কিছু যাচ্ছি না, এই যে কতখানি ছ্যাঁচড় অসভ্য সেটা এর দলের মহিলারাই প্রমাণ করে দিচ্ছে, এবং তার ফলে মাননীয় লোকসভা স্পিকারকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করা হচ্ছে। এখানেই অবশ্য গুঁতোগুতির শেষ না, জ্বালা যন্ত্রণা আরও বাড়ছে।
এই আরেকজন তৃণমূলের নেতা যেদিনকে এই মমতার বাড়িতে সিআইডি গিয়েছিল সার্চ করতে, খুব মাতব্বরি করার চেষ্টা করেছিল সুভাষিস চক্রবর্তী, আমাদের এই দক্ষিণ 24 পরগনারই নেতা। তো সেই সুভাষিস চক্রবর্তীকে এবার ইডি রেখে পাঠিয়েছে। তৃণমূলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছে, 42টা অ্যাকাউন্ট পাওয়া গেছে এখন অবধি। জানেন তৃণমূল কংগ্রেসের কোটি কোটি টাকার হেরাফেরি হয়েছে, এদিক থেকে ওদিক পুরো তছনছ করে দিয়েছে। তো সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সুভাষিস চক্রবর্তীকে এবার ডেকে পাঠানো হয়েছে। সেদিনকে খুব মাতব্বরি করছিল না, আমি উকিল, আমি লয়ার, আইনজীবী। তো কতখানি তিনি আইন বোঝেন জানেন? যান তৃণমূলের ওই চুরিচামারির অ্যাকাউন্টগুলোকে এবার বাঁচিয়ে নিয়ে আসুন, সেই জায়গাটা দেখা যাবে। এদিকে সুভাষিস চক্রবর্তীর সঙ্গে যখন এই জায়গা হচ্ছে, তখন ভালো তৃণমূল সেজেও রেহাই পাচ্ছেন না কামারহাটির বিধায়ক মদন মিত্র। আপনারা জানেন এই মদন মিত্র এতদিন মমতার চপ্পল চাটত, কিন্তু যে মুহূর্তে ইডি থেকে তার ছেলে বউয়ের নামে নোটিশ চলে গেছে, কেননা ওই যে পুরসভার দুর্নীতি হয়েছে, সেখানে যে নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই নিয়ে এদেরকে জিজ্ঞাসাবাদ করার দরকার আছে, অমনি মদনের দিদি প্রেম ঘুচে গেছে। আর মদন এবার দিদিদের গালাগাল দিয়ে ঋতুদের দলে চলে এসছে। সে এখন ভালো তৃণমূল সাজার চেষ্টা করেছে, ভেবেছিল বোধহয় বেঁচে যাবে, কিন্তু না, আজকে মদনের ব্যাটাকে ডেকে পাঠিয়েছে ইডি। তাকে গিয়ে এই চুরিচামারির সব কিছু তথ্য প্রমাণ দিতে হচ্ছে, হয়েছে হয়নি, তার কতখানি ইনভলভমেন্ট রয়েছে। আর মদন নিজেও ছাড় পাচ্ছে না, মদনকে 29 তারিখ ডাকা হয়েছে। মানে তৃণমূল কংগ্রেস যে কতখানি চোর ছেঁচোর ফেরেববাজ চিটিংবাজের দল, এই সব ঘটনাগুলো দেখলেই কিন্তু এক 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 করে সব কিছু স্পষ্ট হয়ে যায়। তবে মদনের বিড়ম্বনা এখানেই শেষ হচ্ছে না, মদনের বিড়ম্বনা আরও বাড়িয়ে দিয়েছে তৃণমূলের আদরের ভাইপো, মমতার আদরের ভাইপো অভিষেক ব্যানার্জি। মদনের নামে মানহানির কেস টুকে দিয়েছে আর 10 কোটি টাকার মানহানির মামলা করেছে। এখানে অভিষেক ব্যানার্জি বলছে যে মদন মিত্র নাকি একটা লাইভ করেছিল, সেখানে অপরাধী, খুনি ইত্যাদি প্রভৃতি অনেক কিছু বলেছে অভিষেকের নামে। ফলে অভিষেকের ব্যক্তিগত ভাবমূর্তি, রাজনৈতিক মর্যাদা ও জনসম্মান ক্ষুণ্ণ হয়েছে। সেই জন্য 72 ঘন্টার মধ্যে তাকে লিখিতভাবে মদন মিত্রকে ক্ষমা চাইতে হবে এবং অভিষেক ব্যানার্জিকে 10 কোটি টাকার মানহানির যে হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আহা গো সোনা, খুব শখ। আমার তো মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইমিডিয়েটলি একটা রাজ্যে বিল নিয়ে আসা উচিত, যে মানহানির মামলা তারাই করতে পারবে যাদের মানটা আছে। কোনো চোর চিটিংবাজ ফেরেববাজ মনে করলো আর তার মানহানি হয়ে গেল, এরকম যেন না হয়। এই ফেরেববাজির কথা অভিষেক ব্যানার্জি সে তো 2017 সাল থেকে লিখে আসছে। আমাকেও যখন 2017 সালে প্রথম নোটিশ পাঠিয়েছিল এই কথাগুলোই লেখা ছিল। এই ফেরেববাজ অভিষেক ব্যানার্জি সম্বন্ধে আমি বলেছিলাম যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের মুখে পড়তে হবে অভিষেক ব্যানার্জিকে। সেই জন্য নাকি বাবু সাহেবের মান চলে গিয়েছিল, আর এখন সোনারপুরে এসে ডিম খায় এই অভিষেক ব্যানার্জি। রোজ এই চিটিংবাজ ফেরেববাজ অভিষেক ব্যানার্জিকে ইডি, সিবিআই, সিআইডি, পুলিশ সকলে ডেকে পাঠায়। আর এ কোর্ট থেকে ও কোর্ট, এ বেঞ্চ থেকে ও বেঞ্চ লাফিয়ে লাফিয়ে বলে, হুজুর আমাকে ক্ষমা করো, আমাকে যেন অ্যারেস্ট না করে, প্লিজ 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 বাঁচিয়ে দাও। সেই অভিষেক ব্যানার্জির মান সম্মান আছে? যে চিটিংবাজ ফেরেববাজ অভিষেক ব্যানার্জিকে তার দলের লোকেরা খিস্তি মারে, তার আবার কিসের মান সম্মান? সে আবার কি মানহানির মামলা করে? যাই হোক, এ কালীঘাটের গুতগুতির ব্যাপার, ওরা ভালোভাবে বুঝতে পারে। কিন্তু কালীঘাটের গুতগুতি এখানেই শেষ হচ্ছে না। যে কল্যাণকে নিয়ে এত কিছু হচ্ছে, সেই কল্যাণ তো কালকের পর থেকে হেভি খোঁচে বসে আছে, মমতার উপর আছে। মমতাই দল তৈরি করেছে, মমতাই দল শেষ করে দেবে, ওকে অপমান করেছে, আর নেওয়া যায় না, অভিষেককে নিয়েই থাকুক, এইসব অনেক কথা বলছে। কিন্তু তার মাঝখানে আরেকটা বোমা ফাটিয়ে দিয়েছে। সেই বোমাটা হচ্ছে যে যখন আরজিকর কাণ্ড হয়েছিল, তখন তৃণমূলের মধ্যে থেকেই এক তৃণমূলের নেতা মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চেয়েছিল। ভাবুন একবার, কোন এমন নেতা আছে যার এত বড় দুঃসাহস হয়ে গেছে? তবে দুয়ে দুয়ে 5 করলে যেটা বোঝা যাচ্ছে, কল্যাণ কি আদতে অভিষেককে টার্গেট করে কথাগুলো বলছে? নাম নেয়নি, কল্যাণের অত হিম্মত নেই যে অভিষেকের নাম নিয়ে কিছু বলবে। এমনিতেই তো অবস্থা খারাপ, যখন অভিষেক উঠে টাটাফাটা করে স্টেজে, কল্যাণকে বক্তব্য থামিয়ে দিতে হয়, আর তারপর মমতার কাছে ওকে ধাঁতানি খেতে হয়। তো অভিষেকের নাম নিয়ে বলার সাহস নেই। এত কিছু যখন বলছো, তথ্য প্রমাণ সামনে নিয়ে এসে তার নামটা ফাঁস করো না কল্যাণ। এসব বড় বড় বাগরমবাজি অন্য জায়গায় করবে, আগে সত্যি কথা বলার সৎ সাহসটা জোগাও, তারপর ফটর ফটর শুনবো তোমার কল্যাণ ব্যানার্জি। তো যাই হোক, সেই কল্যাণ ব্যানার্জি যখন বলছে অভিষেকের দিকে তীরটা কেন উঠছে, কেননা সেই সময়ে হঠাৎ করে আপনারা দেখবেন যে দলের অভ্যন্তর থেকে একটা অংশ বারবার বলছিল যে অভিষেককে উপমুখ্যমন্ত্রী করতে হবে, তার হাতে পুলিশের ডিপার্টমেন্টটা তুলে দিতে হবে। এমনকি এখন ওই নতুন পার্টি করা এজেপি করা হুমায়ুন কবির, সেও তখন অভিষেকের গুণগান গেয়ে বসেছিল। এবং সবথেকে বড় কথা,
তখন বেশ কিছু সাংবাদিক যারা এখন আবার শুভেন্দু অধিকারীর চপ্পল চাটছে, মানে প্রবীণ সাংবাদিক, তাদেরকে পূর্ণ সম্মান দিয়েই বলছি, তারা কিন্তু সেই সময় অভিষেকের মধ্যে একটা মহাত্মা খুঁজে পেয়েছিল, অভিষেককে মমতার উপরে তারা তুলে দিয়েছিল। তো এই সমস্ত কিছু যখন চলছিল, আইপ্যাক তো চারিদিকে টাকা ছড়িয়ে অনেক কিছু করে, তো সেই সব করে অভিষেককে কি প্রমোট করার চেষ্টা করা হয়েছিল? কল্যাণ কি সেই ব্যাপারটার দিকে ইন্ডিকেট করছে? যদি সাহস করে কল্যাণ ওই মুখটা খুলতে পারে, অভিষেকের নামটা বলতে পারে, বা যে নেতার কথা বলছে বলতে পারে, তবে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর না হলে তো আমরা এই এদের গোয়াল ঘরের গুঁতোগুতি দেখে মজা যেরকম নিচ্ছি সেরকমই নেবো। যাই হোক, এদের যখন এইসব চুরি ছেঁচড়ামি ফেরেববাজিগিরি চলছে, নিজেদের মধ্যে গুঁতোগুতি চলছে, তখন রাজ্যটা যে সঠিক হাতে পড়েছে সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘ 15 বছর বাদে অবশেষে বিধানসভায় পুলিশ ডিপার্টমেন্টের মতো, স্বরাষ্ট্র ডিপার্টমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয় বাজেট নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর শেষবার এই স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট নিয়ে আলোচনা হয়েছিল। তারপর আর মমতা ব্যানার্জি কিন্তু ভুল করেও এই নিয়ে বিধানসভায় আলোচনা করেনি, বারবার এই বাজেটটাকে গিলেটিনে পাঠিয়ে দিত, মানে এটা নিয়ে কোনো আলোচনা হবে না, কেউ আলোচনা করতে পারবে না। কেননা দেখুন, এই পুলিশ ডিপার্টমেন্টটার জন্য একটা বিশাল পরিমাণ ফান্ড সরকারের সবসময়ই লাগে, কেননা পুলিশের ট্রেনিংয়ের ব্যাপার রয়েছে, পুলিশের অস্ত্রশস্ত্র, পোশাক এবং অনেক কিছু সিস্টেম আছে, গাড়ি থেকে আরম্ভ করে অনেক কিছুর জন্য করতে হয়, আর সেখান থেকে চুরি করার জায়গাটা সব থেকে বেশি। এখন কোনো সরকার যদি সেটা নিয়ে আলোচনা করতে না চায়, মানুষের সামনে তথ্যটা নিয়ে আসতে না চায়, তার মানে ডেফিনেটলি সেখানে চুরি বাটপারি হয়েছে, এটা নিশ্চিত। মমতা নিজে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী হয়ে বসেছিল, সৎসাহস থাকলে তো এটার আলোচনা করতো, সেটা করেনি, মানে ফেরেববাজিটা কোন লেভেলের মমতা ওইখানে করেছে সেটাই প্রমাণিত হয়ে যাচ্ছে। কিন্তু এই সরকার প্রথম থেকে সবটাই মানুষের সামনে স্বচ্ছভাবে নিয়ে আসার জন্য কাজ করছে। কিন্তু কিন্তু এইসব যখন করা হচ্ছে, তখন কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় ছিল, বারবার আপনারা দেখবেন পিএসসির চেয়ারম্যান ছদ্ম তৃণমূলীদের করে রাখতো। মানে এরা অ্যাকচুয়ালি বিধানসভার মধ্যে বলতো যে আমরা বিরোধী পক্ষে আছি, কিন্তু বাইরে তৃণমূলের পতাকা হাতে নিয়ে তৃণমূল জয়েন করে যেত। আর তারপর এখানে একটা বদমাইশ স্পিকার বসেছিল, মমতার চটিচাটা একটা মাল, বিমান ব্যানার্জি, যে না দেখতে পেতো, না শুনতে পেতো, না বলতে পারতো। তো সেই মালটা বলতো যে এরকম কোনো দল পরিবর্তন হয়েছে আমি কিছু খুঁজেই পাইনি। এতখানি ছ্যাঁচোর মাল ছিল যে আদালত অবধি নির্দেশ দিয়েছিল যে এই কাজটা তুমি কি করছো, ভুল করছো। তারপরে বলছে না না না, এরকম কিছু হয়নি। শেষ পর্যন্ত থাপ্পড় খেতে হয়েছিল মুকুল রায় কেসে। তো মুকুল রায় মারা যাওয়ার পর সেই কেসটা তো আপাতত ধামাচাপা পড়ে গেছে, ও ক্ষমতা থেকে চলে গেছে। কিন্তু এই যে সিএজির যে ব্যাপারটা ছিল, পিএসসির চেয়ারম্যানটা কি, দেখুন গণতন্ত্রে বারবারই আমরা বলি না, বিরোধীদের পজিশন খুব শক্ত হওয়া দরকার। কেননা সরকার পক্ষ যারা রয়েছে তারা ডেফিনেটলি পরিকল্পনা করবে এবং খরচ করবে, কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী সঠিক খরচটা সঠিক খাতে হচ্ছে কি না, এটাই তো বিরোধীরা চেক করে। বিরোধীরা যদি সার্টিফাই করে যে না, সরকার কোনো চুরি করতে পারেনি, সরকার কোনো চুরি করেনি, তাহলে সেই সরকারের সবথেকে বড় সার্টিফিকেটটা তো তারা পেয়ে গেল। আপনারা বারবার দেখবেন নরেন্দ্র মোদীর এরা এত বিরোধিতা করে, এর আগের টার্মে অধীর চৌধুরী, তাকে ওই পিএসসি চেয়ারম্যানটা লোকসভায় করা হয়েছিল। এবারে বোধহয় রাহুল গান্ধী সেই জায়গাটায় রয়েছে, মানে একদম বিপক্ষ শিবিরকে এরা কিন্তু ছেড়ে দেয় যে ভাই তোমাদের যা করার আছে তোমরা করো, তোমরা চেক করো, আমরা তো এখানে চুরি করছি না, দুর্নীতি করছি না, পাবে কোথা থেকে। কিন্তু মমতা ব্যানার্জি কাদেরকে বসিয়ে রেখেছে? ওই মুকুল রায়, কৃষ্ণ কল্যাণী, সুমন কাঞ্জিলাল, সব কটা ফেরেববাজ মাল। যে কটা বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিল, বা তার আগের জামানাতেও মানস ভূঁইয়া থেকে শঙ্কর সিংহ, প্রত্যেকবার সেই একই জিনিস করেছে। কেননা এই ক্যাগ রিপোর্টটা জমা দিত না। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, শুধু ক্যাগ রিপোর্ট নয়, এখন তো সরকারে এসে গেছেন, সবটাই তো তারা দেখতে পাবেন। এর সঙ্গে লোকায়ুক্তের রিপোর্টও তিনি দেখবেন, এবং সেখানে যদি কোনো দুর্নীতি পাওয়া যায়, সেটা মমতা ব্যানার্জিই হোক আর সেটা যে কোনো মন্ত্রীই হোক, ওখানে রাজ্যপাল সাহেবের একটা অনুমোদন লাগে, সেইটা নিয়ে প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর হবে এবং তদন্ত হবে, এদের কাউকে ছাড়বেন না তিনি। এই জিনিসটাই তো আমরা দেখতে চেয়েছিলাম, এই অন্যায় দুর্নীতিগুলো যাতে কোনো রকম কিছু হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী করে তো ক্যা করে। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের ডেভেলপমেন্ট দেখবেন? তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এই চোর চিটিংবাজ ফেরেববাজ তৃণমূলী চুরিগুলো ধরবেন, নাকি তৃণমূলের ঝগড়া মেটাবেন? আজকে সকাল থেকে ওই কুণাল যেটা নিয়ে শেষ অবধি বাড়াবাড়ি করলো, সেইটা নিয়ে যে বললাম না, সকাল থেকে এদের মধ্যে চলছে গুঁতোগুঁতি।
তো সকালে শোভনদেব চট্টোপাধ্যায় বলতে ওঠে এবং সেখানে তাকে বলতে দেয় না, ধপাস করে বসে পড়ে। তখন ওই মৃত তৃণমূলের সঙ্গে থাকা আলিফা আহমেদ এসে মুখ্যমন্ত্রীকে বলে, দেখুন আমাদের বলতে দিচ্ছে না। পরিষ্কার ভাষায় শুভেন্দু অধিকারী বলে দেয়, ভাই এটা তোমাদের ঝামেলা, তোমরা মিটিয়ে নাও, আমি কাজ করব রাজ্যে না তোমাদের ঝামেলা মেটাবো। বিরোধী পক্ষ আছে, আমরা বিরোধী পক্ষকে পূর্ণ সম্মান দিয়ে সময় দিয়ে দিচ্ছি, এবার তোমরা নিজেদের মধ্যে ডিসকাশন করে ঠিক করে নাও কে কখন কিভাবে কতটা বলবে। এর বাইরে তো আমার কিছু করার নেই। তোমাদের ঝগড়াও এখন কি শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে মেটাতে হবে? মানে কীরকম জায়গায় চলে গেছে রাজ্যটা। কিন্তু যাই হোক, ওইদিকে যখন ওইসব হচ্ছে, আজকে যখন স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেটটা নিয়ে আলোচনা হচ্ছে, একটার পর একটা বিস্ফোরক কথা কিন্তু সামনে এসছে। প্রথম বিস্ফোরণটাই ঘটিয়েছেন জগদ্দলের বর্তমান বিধায়ক এবং প্রাক্তন আইপিএস রাজেশ কুমার। তিনি পরিষ্কারভাবে বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে, এই যে অনুব্রত মণ্ডল যে এখন আপাতত ভালো তৃণমূল সেজেছে ঋতব্রতর সঙ্গে এসে, সে তো কাঁচা খিস্তি করেছিল পুলিশকে, এবং সেই পুলিশকে খিস্তি করার পর সেই পুলিশকেই পরবর্তীকালে ঝামেলায় পড়তে হয়, অনুব্রতর গায়ে কোনো টাচ হয় না। তো এইটা নিয়ে কেন তদন্ত হচ্ছে না? এই সরকার আসার পর তো সেই জায়গাটা দেখা উচিত। তখন মাননীয় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উঠে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেন যে ওই আইসিকে বলুন এটার বিরুদ্ধে এফআইআর করতে, এফআইআর করলেই সরকার ব্যবস্থা নেবে, এফআইআর না করলে সরকারের কি করা আছে, এতদিনের পুরনো ঘটনা। সুতরাং এই যে জিনিসগুলো হচ্ছে, যে অন্যায়গুলো হয়েছে, সেগুলোর কিন্তু প্রতিকারের একটা চেষ্টা এই শাসক দলটা করে যাচ্ছে। অন্যদিকে এই তৃণমূল জামানায় সবথেকে চর্চিত বিষয়ে, বিশেষ করে ওই শীতলকুচি কাণ্ড, সেই সময়ের ঘটনা কিন্তু তুলে ধরেছেন আমাদেরই সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। কেননা সেই সময় তিনি ওখানকার এসপি ছিলেন এবং তাকে ফাঁসানোর জন্য মমতা ব্যানার্জি চক্রান্ত করেছিলেন। এবার আজকে বিধানসভায় উঠে দাঁড়িয়ে দেবাশিস দা বলছেন যে এখানে যে চক্রান্তটা হয়েছিল সেটা পরবর্তীকালে ফোন কলটা ফাঁস হয়ে যাওয়ার ফলে সবার সামনে চলে এসছে, সেটা নিয়েও এফআইআর হয়েছিল, কিন্তু সিআইডি এটা নিয়ে কোনো তদন্ত করেনি। এবং কতখানি লজ্জার কথা, ওই এসপিকে ফাঁসাও মুখ্যমন্ত্রী বলছেন, এই কথাটাও সামনে চলে এসছে। তাহলে এটা নিয়ে কেন সিআইডি তদন্ত হবে না? কেন মমতা ব্যানার্জি এখন তদন্তের আওতায় আসবেন না? একদম সঠিক জায়গাটায় প্রশ্নটা তিনি তুলেছেন। অর্থাৎ যেগুলোকে মমতা ব্যানার্জি কবরে পাঠিয়েছিল এই বিজেপি সরকার, সেগুলোকে পাঠাতে দেবে না, কবর খুঁড়ে বার করে আনবে এবং এদের সমস্ত কিছু কাচ্চা চিট্ঠা সামনে কিন্তু রাখবে, সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে এখানে আমরা ওরার কোনো ব্যাপার নেই। আপনারা জানেন যে এই কালীগঞ্জ উপনির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস বিজয় উল্লাস করতে গিয়ে, তৃণমূল কংগ্রেস যাদের নিজেদের মসিয়া বলে বলে, সেই মুসলিম সমাজের মেয়ে তামান্নাকে তৃণমূলের ছোড়া বমে প্রাণ হারাতে হয়েছে, ওইটুকুনি ফুটফুটে মেয়েটাকে। কিন্তু মমতা ব্যানার্জি যথারীতি কোনো রকম কিছু করেনি, তৃণমূল কোনো রকম কিছু করেনি। তামান্নার মা এই নতুন সরকার হওয়ার পর এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে তিনি এটা করবেন, এবং 24 জন অ্যারেস্ট হয়েছে। আজকে সেখানে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে এবং যেটা আগে ছিল না, সেখানে কিন্তু অস্ত্র আইনটাকেও ঢোকানো হয়েছে, অর্থাৎ চার্জশিট কিন্তু খুব শক্তপোক্ত হচ্ছে। তামান্নাকে যারা খুন করলো উল্লাস করতে গিয়ে, তারা তোলামূল বাহিনী বলে, ভালো না কালো না ঋত না মৃত কেউ জানে না, কিন্তু তারা যে তৃণমূলই হোক, আলটিমেটলি এরকম ফুটফুটে একটা বাচ্চার প্রাণ কেড়ে নেবে, সে যে ধর্মের হোক, যে রাজনৈতিক মতাদর্শের হোক, কিচ্ছু এসে যায় না, তাদেরকে কড়া শাস্তি দেওয়া হবে। সেটা কিন্তু এই রাজ্য সরকার এনশিওর করে দিচ্ছে। এই তো গেল বিধানসভার ঘটনা। কিন্তু এরপর তৃণমূল যেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছিল, সেই মুসলিম ভোট ব্যাংক, বিজেপি এবার যা স্ট্র্যাটেজি নিয়েছে সেটাতে তো এবার সেখানেও ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে। তার কারণ হচ্ছে এই রাজ্যের 3-4টে জেলা রয়েছে, সেটা কিন্তু প্রবলভাবে মুসলিম অধ্যুষিত। তার মধ্যে একটা জেলা উত্তর দিনাজপুরকে আপাতত স্যাম্পল হিসেবে নিচ্ছে যে এখানে কীরকমভাবে রেসপন্স পাওয়া যায়, এবং যে রেসপন্স আসছে সেটা কিন্তু মারাত্মক। বিজেপির ট্যাগলাইন, নরেন্দ্র মোদীর ট্যাগলাইন হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তার সঙ্গে শুভেন্দু অধিকারী যোগ করেছেন সবকা হিসাব, সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো যাই হোক, এই যে সবকা সাথ সবকা বিশ্বাস যে ব্যাপারটা রয়েছে, আলটিমেটলি তো যা প্রকল্প হয় সবার জন্যই হয়। এরা হিন্দু সেই জন্য পাবে, ওরা মুসলিম সেই জন্য পাবে না, এরকম তো কোনো ব্যাপার নয়। কিন্তু এই মুসলিম সমাজকে এতদিন মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এরা ভুল বুঝিয়ে রেখে দিয়েছিল যে বিজেপি মানেই শত্রু, বিজেপি এখানে আসা মানেই তোমাদেরকে ধরে ধরে বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেবে। হ্যাঁ, পাঠানো হবে। যে কটা বাংলাদেশি পাকিস্তানি এখানে ঢুকে বসে আছে মমতার ভোট ব্যাংক হিসেবে, তাদেরকে ডিটেক্ট করা হয়েছে, ডিলিট করা হয়েছে বা ডিপোর্ট করা হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই দেশীয় যারা মুসলিম রয়েছেন, ভারতীয় মুসলিম না, তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার তাদের যদি প্রকৃত উন্নয়ন করতে হয়, ওই মাদ্রাসা শিক্ষায় যাবে আর সেখানে ছেলেপিলেকে জঙ্গির দিকে চলে যেতে হবে, ওই জিনিস বন্ধ করতে হবে, তাদেরকেও মূল স্রোতে ফেরাতে হবে, তাদেরও শিক্ষা দীক্ষার মানটাকে বাড়াতে হবে। তাহলে এসে ওই কেউ ধর্মীয়ভাবে মাথায় হাতটা বুলিয়ে দেবে,
আর তারা দেশবিরোধী কাজ করবে, এই জিনিস তাহলে হবে না। সুতরাং এটাকে যদি বন্ধ করতে হয় সেখানে পৌঁছতে হবে, এবং সেই স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে, আপাতত চোপড়া থেকে নিচ্ছে, এবং যা রেসপন্স বিজেপি পাচ্ছে সেটা কিন্তু মারাত্মক। মুসলিম সমাজও ধীরে ধীরে বুঝতে শুরু করেছে বিজেপি তাদের শত্রু নয়। এই রাজ্যের উন্নয়ন বিজেপি করবে, এবং সেই উন্নয়নের অংশীদার হতে গেলে বিজেপির উপর ভরসা রাখতে হবে। বিজেপি কি বলছে অ্যাটলিস্ট সেটাকে শুনতে হবে। এই রেসপন্স যদি আসে সেটা পজিটিভ, কিন্তু পজিটিভ সেটা বিজেপির জন্য। বিরোধী যারা এই মুসলিম ভোটটার উপর ডিপেন্ড করে রুটি সেঁকার কথা ভাবছিলেন, তাদের তো অবস্থা খারাপ হয়ে গেল। তবে আরও একটা মারাত্মক জিনিস খবর আজকে সামনে এলো, জানি একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, তবে এটা বলেই ক্লোজ করব। সেটা হচ্ছে যে কলকাতা পুরসভা তার কিন্তু ডিলিমিটেশন হতে চলেছে, এবং তার ফলে মারাত্মক মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। উত্তর কলকাতার যেগুলো ছোট ছোট ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে একটা দুটো ওয়ার্ডকে মিশিয়ে দিয়ে নতুন ওয়ার্ড তৈরি করা হবে, যাতে সেই জায়গাটা সিমেট্রি থাকে। আর দক্ষিণ কলকাতার যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোকে ভেঙে আরও ছোট ছোট ওয়ার্ড করা হবে, যাতে করে যারা সেখানকার কাউন্সিলর হচ্ছেন, কর্পোরেটর হচ্ছেন, তারা সেখানকার মানুষকে প্রকৃত সমাধান করতে পারেন। এবং আপাতত যে 144টা ওয়ার্ড আছে সেটা বেড়ে 200টি ওয়ার্ড হতে চলেছে। বিশেষ করে যেগুলো হেভিওয়েট ওয়ার্ডগুলো ছিল, এই জাভেদ খান, ফিরাদ হাকিম, এরা সব বড় বড় এলাকা দখল করে সেখানে মৌরসুরি পাট্টা চালাতো, সেইগুলো ভেঙে ভেঙে অনেকগুলো ছোট 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 ওয়ার্ড হবে। এবার ছোট ছোট ওয়ার্ড হওয়া মানে সেখানে কিন্তু বিজেপির জয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। কেন, একটা এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন। বিভিন্ন ওয়ার্ড রয়েছে, সেখানে যে বুথগুলো রয়েছে দেখবেন একদিকে বিজেপি প্রচুর প্রচুর লিড করে যাচ্ছে, কিন্তু দু একটা জায়গায় এতটাই সেখানে মুসলিম ভোট রয়েছে যে তার ফলে সেখানে যে লিড পেয়ে যায়, সেখানে বিজেপি 5টা 7টা ভোট পাবে, বিপক্ষ শিবির 800 900 করে ভোট পাবে, তৃণমূল এতদিন পেতো সেটা। তো সেইগুলোর জন্য কিন্তু এই জায়গাতে কোনো সময় জেতার মতো জায়গা থাকতো না। আর তাতে আলটিমেটলি যেটা হতো, স্থানীয় স্তরে এরা থাকা মানে এবার বদমাইশি হবে, এরা কোনো ডেভেলপমেন্টের কাজ করবে না, সরকার যেগুলো নিয়ে আসবে সেগুলো হবে না, আর আলটিমেট দোষটা বিজেপি সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে, দেখো এরা তোমাদের জন্য কিছু করছে না। ভোট দেওয়ার সময় অন্য জিনিস হবে, আর যখন আলটিমেট ফলটা ভুগতে হবে তখন তার জন্য অন্য কথা হবে। ফলে এই যে কলকাতা পুরসভা রয়েছে, যেটাকে ভেঙে অনেকটাই ছোট ছোট ওয়ার্ড করে দেওয়া হবে, সেখানের বিন্যাস কিন্তু পুরোপুরি বদলে যেতে চলেছে। এবং এই বিন্যাস যদি বদলে যায়, যে অতৃপ্ত আত্মারা ভাবছিল যে স্থানীয় নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে সেখান থেকে মাতব্বরি করার চেষ্টা করবে, সেই জায়গাটাও কিন্তু এবার ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। এবং এখানে যদি এটা সাকসেসফুল হয়, আগামী দিনে ডিলিমিটেশন হবেই, এবং সেখানে বিধানসভার ক্ষেত্রেও সেই ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যাবে, লোকসভার ক্ষেত্রেও সেই ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যাবে। ফলে সব দিক থেকে যদি দেখেন, বিজেপি কিন্তু ডেভেলপমেন্টের কথা ভাবছে, নতুন সরকার রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে, আর উল্টো দিকে এই রাজ্যের সো কল্ড সব থেকে বিরোধী তৃণমূল, তারা নিজেদের মধ্যে শুধু গুঁতোগুঁতি করে যাচ্ছে। এই হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। কি বলবেন এসব নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।